অমরকণ্টকের দ্বিতীয় দিন আমরা বেরিয়ে গেছি সাইট সিনের উদ্দেশ্যে। সাইট সিনের জন্য আমরা পেন্ডা থেকে আসার পথেই কথা বলে নিয়েছিলাম। আপনারা যখন পেন্ডা থেকে অমরকণ্টক আসবেন তখনই সাইট সিনের জন্য একেবারে গাড়ির দাদার সাথে কথা বলে নেবেন। কদিন আপনারা সাইট সিন করাতে চান বা কোন কোন স্পটগুলো আপনারা ঘুরতে চান সমস্ত কিছুই। আমাদের সাইট সিন প্রোগ্রাম ছিল একদিনের জন্যই। হোটেল তপভূমির পাশেই আছে হোটেল তীর্থম। এছাড়াও সাইডে আরও অনেক হোটেল আছে। হোটেলের পিছনের দিকেও প্রচুর হোটেল পাবেন আপনারা। এখন সকাল 10টা বাজে, আমাদের গাড়িও এসে গেছে। এবার আমরা রওনা হব। আজ আমরা টোটাল 10টা স্পট ঘুরব আর আপনাদেরকেও ঘুরে দেখাবো। চলুন তাহলে শুরু করি। হ্যালো এভরিওয়ান, এরিনাস ব্লগের আরও একটি নতুন পর্বে আপনাদের অনেক স্বাগত জানাই। অমরকণ্টকের সাইট সিনগুলো যে খুব একটা দূর তা নয়, মোটামুটি কাছাকাছির মধ্যেই অনেক সাইট সিন স্পট আছে। চারিদিক জঙ্গলে ঘেরা, নদী বয়ে গেছে আর চারিদিকে রাস্তায় শুধু বাঁদর ছোটাছুটি করছে। এখানে গরমকালেও বিকাল 5টার পর থেকে কিন্তু ঠান্ডা বাতাস বইতে শুরু করে। প্রথমেই আমরা চলে এলাম মাইকি বাগিয়া। পুরাণ মতে এখানেই ছিল মা নর্মদার বাপের বাড়ি। শিবের শরীরের ঘাম থেকে জন্ম নেয়া মা নর্মদা কিন্তু এখানে নিছক নদী নয়, এখানে তিনি এক কন্যা সন্তান, যার উচ্ছল শৈশব কেটেছে এই ভিটেতেই। মা নর্মদা যখন ছোট ছিলেন তখন এই স্থানে এসেই খেলাধুলা করতেন। এখানেই মা নর্মদার ছোটবেলার মূর্তিও আছে, আর মূর্তির কাছেই আছে 5টি পবিত্র কুণ্ড। এই কুণ্ডগুলির নামগুলি হলো যথাক্রমে চরণকুণ্ড, পরিবর্তন কুণ্ড, শিবকুণ্ড, আমকুণ্ড এবং স্থানকুণ্ড। এখানে দেখতে পাচ্ছি এনারা নর্মদা মন্দির থেকে পরিক্রমা করতে করতে এই স্থানে এসেছে এবং এখানে পুজো দেবেন। আবার এই স্থান থেকে হেঁটে হেঁটে এনারা সব স্থানগুলোকে পরিক্রমা করবেন। কিন্তু চাইলেও হেঁটে হেঁটে এই সব স্থান পরিক্রমা করা অতটাও সহজ না। বেশ কিছুটা সময় ধরেই মাইকি বাগিয়াতে সময় কাটালাম। এখানে কিন্তু প্রচুর বাঁদর আছে, হনুমানও আছে। বাঁদরগুলো থেকে কিন্তু খুবই সাবধান, কারণ লাল ব্যাগ দেখলেই টেনে টেনে নিয়ে ছুটে চলে যাচ্ছে। চশমা, ফোন এগুলো কিন্তু নিয়ে ছুটে চলে যাওয়ার চেষ্টা করছে। মন্দিরে পুজো দেওয়ার লাইন কিন্তু বেশ পড়েছিল। মন্দিরের বাইরেও বেশ কিছু দোকানও আছে, কিছু ঔষধ সামগ্রীও বিক্রি হচ্ছে। এরপর মাইকি বাগিয়া থেকে একটুখানি গেলেই চলে এলাম সোনমুড়া। আগের ভিডিওতে দেখেছিলাম নর্মদার উদ্গমস্থল, আজকে দেখাবো সোন নদীর উদ্গমস্থল। সোনমুড়া শুনেই বোঝা যাচ্ছে সোন নদীর সাথে যোগাযোগ রয়েছে। বেশ বড় এরিয়া জুড়ে কিন্তু এই সোনমুড়া। এই মন্দিরে কিন্তু দেবীর 51 পীঠ সতীপীঠও আছে। পুরো শালের জঙ্গল, তার মধ্যে অসাধারণ এই জায়গাটায় প্রচুর মন্দির। চারপাশে এটাকে অত্যন্ত পবিত্র বলা হয়। হিন্দু মতে এটি একটি শক্তিপীঠ। এখানে বাজরাংবালির মূর্তি আছে, বেশ বড় সাইজের মূর্তিটা। তারই পাশে আছে কাল ভৈরবের মূর্তি। এর পাশাপাশি যে তাৎপর্যটা এখানে আছে, অমরকণ্টকে যে তাৎপর্যটা আছে সেটাই কিন্তু খুব ইন্টারেস্টিং। সেটা হলো অমরকণ্টক থেকে শুধু সোন নয়, শুধু নর্মদা নয়, তিনটি নদীর উৎস নর্মদা, সোন ছাড়াও রয়েছে জহিলা। এবং খুব ইন্টারেস্টিং যেটা, এখানে পাহাড়ের যে মালা পর্বতমালা শৃঙ্গগুলো আছে, সবচেয়ে বড় বিশ্বমতে হচ্ছে ভৌগোলিক দিক থেকেও ভারতের এই অঞ্চলগুলোর থেকে মধ্য ভারত থেকে কোন নদীগুলো কী বাহিনী নদী হবে, অর্থাৎ কোন নদীর স্ট্রিম কোন দিকে রওনা হবে, সেটাও কিন্তু এখানেই ঠিক হয়েছে, এই পাহাড়ের ধাপগুলো থেকেই। যার মধ্যে একমাত্র পূর্ব বাহিনী যে দেহেরি অঞ্চলে আমরা সোন নদীর ব্রিজ ক্রস করি, সেটি চলে গেছে পূর্ব ভারতের দিকে। বঙ্গোপসাগরের দিকে আরও 2টো নদী চলে গেছে, নর্মদা এবং জহিলা, পশ্চিম ভারতে রওনা দিয়েছে এবং তাদের অভিমুখ হচ্ছে আরব সাগরকে উদ্দেশ্য করে। খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট। এখানে কিন্তু প্রত্যেক দোকানে এরকম বড় বড় শিবলিঙ্গ ভর্তি, ছোট ছোট শিবলিঙ্গও আছে, নর্মদা পরিক্রমার লাঠি, আরও আনুষাঙ্গিক অনেক জিনিসপত্র। বাইরেও আরও দোকান আছে, এই দোকান থেকে কিছু কেনাকাটা আমার করছিল আমার দিদা। তো কয়েকটা জিনিস কিনেওছে, আমরাও কয়েকটা জিনিস কিনেছি। চারিদিক পাহাড় ঘেরা, এই সবুজ গাছপালায় ঘেরা এই মন্দিরটি ঘুরে বেড়াতে আমাদের যে কী যে ভালো লাগছিল কি বলবো। এখানেও একটা মূর্তি আছে জলের উপরে,
বসে আছে। সোন নদীর উৎসস্থলটা এবার আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে এখানে এটা বাঁধানো আছে, এখান থেকে এই যে লম্বা ফিতের মতো একটা জল পড়ছে, এটাই হচ্ছে সোন নদীর উদ্গমস্থল। নিচে শিবলিঙ্গ বসানোও আছে। আশা করি দেখাতে পারলাম, আপনারা বুঝতে পেরেছেন। এবারে এখান থেকে নিচে হেঁটে যাব। কিছুটা সিঁড়ি হেঁটে গেলে নিচে আছে ভিউ পয়েন্ট। এখানে 10 টাকা করে পার হেড টিকিট কেটে যেতে হবে যদি ভিউ পয়েন্টে যেতে চান। এছাড়াও সাইডে আছে আর একটা মন্দির, সেই মন্দিরেও কিন্তু শিবলিঙ্গ আছে, সেখানেই শিবের পুজো হচ্ছে এবং পাশেও আছে আরেকটি মূর্তি সাধু বাবার। এখানে আমরা পুজো করিয়েছিলাম, অনেকেই এখানে পুজো করাচ্ছেন। প্রত্যেক জায়গায় কিন্তু শিবলিঙ্গ ভরা। আর এখান থেকে ভিউটা জাস্ট সেই লাগছিল, সেই অসাধারণ ভিউ লাগছিল। তাও আমরা যেহেতু টিকিট কেটেছিলাম তাই আমরা ভিউ পয়েন্টে যাব ওটা দিয়ে। ভীষণ রোদ চড়া, এখান থেকে দাঁড়িয়ে বুঝতে পারা যাচ্ছে যে কতটা পাহাড়ের উপরে আমরা আছি। মানে আমরা যখন আগের দিন আসছিলাম গাড়ি করে পেন্ডা রোড থেকে, তখন আমরা দেখতে দেখতে আসছিলাম যে কত পাহাড়ের উপরে মানে অমরকণ্টকটা আছে। তো এখানে আমরা এসেছি, কিন্তু এখানে 5 জন করেই মানে অ্যালাউ করছিল, একসাথে বেশি জন অ্যালাউ করছিল না। আর বলছিল আমি কোনো রিস্ক নিতে পারবো না। তো আমি বেশিক্ষণ যাইনি, ভয়তে জাস্ট একবার গিয়েই চলে এসেছিলাম। কাঁচটা কিন্তু বেশ গরম হয়েছিল আর প্রচণ্ড রোদের তেজ, আর 5 জন করেই যেতে বলছিল। এই মেয়েগুলো তো অনেকক্ষণ ধরেই দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে, এদের কোনো ভয় লাগছে না। আমি তো মাম্মামকে নিয়ে জাস্ট গিয়েই চলে এসেছিলাম। এরপরে আমরা চলে এলাম শ্রীযন্ত মন্দির। অমরকণ্টক বললেই ক্যালেন্ডারের যে ছবিটার কথা মনে পড়ে, সেটাই আমরা দেখতে পাই 3টে মাথা। সেটা কিন্তু আদতে মন্দির না, এটা হচ্ছে মন্দিরের গেট। আসল যে প্রধান দ্বার সেটাই। শ্রীযন্ত মন্দির এখনও কমপ্লিট হয়ে ওঠেনি, এখনও তৈরি হচ্ছে, এখনও সময় লাগবে। ভিতরে প্রবেশ করা নিষেধ। কেন এত সময় ধরে তৈরি হচ্ছে সেই গল্পটাও আপনাদের বলছি। 64 যোগিনীর এই মন্দির আদতে তন্ত্র সাধনার এক শক্তিপীঠ, তাই এই নির্মাণেও রয়েছে চমক। 1991 সালে এই মন্দিরের কাজ শুরু হয়, কিন্তু নির্মাণ শেষ হতে সম্ভবত আরও কয়েক বছর লাগবে। কেন এত ধীর গতি? কারণ এখানে কাজ হয় শুধুমাত্র গুরুপুষ্য নক্ষত্রে। হিন্দু জ্যোতিষ অনুসারে পূর্ণিমা থেকে প্রতি 8 দিনে একবার প্রবেশ ঘটে এই নক্ষত্র, একমাত্র সেদিনই এই মন্দির তৈরির কাজ হয়। শ্রীযন্ত মন্দিরের পর আমাদের গাড়ি থেমেছিল ভৃগু কমণ্ডলে। জঙ্গলের ভিতর দিয়ে, অরণ্যের মধ্যে দিয়ে হেঁটে বাচ্চাকে নিয়ে আমরা যেতে সাহস পাইনি, কারণ ওটা বেশ কিছুটা দূর পায়ে হেঁটে যেতে হবে জঙ্গলের রাস্তা দিয়ে, এবং জঙ্গলের ভিতরে সাপের বাসাও ছিল। আরও অনেক রকম মায়াবী জিনিস ওই জঙ্গলের ভিতরে হয়, তাই আমরা আর সেখানে যেতে সাহস পাইনি। এরপর নর্মদা নদী ধরে একেবারে আমাদের গাড়ি চলে এসেছে কপিলধারায়। এখন বাজে দুপুর 2টো। কপিলধারার সাইডে কিন্তু অনেক রকমের দোকান আছে। বেশি এখানে দেখতে পাওয়া যাচ্ছে কপিলধারাতে অনেক দৈব জড়িবুটি দোকান, এখানে প্রচুর পাবেন। আর এই কপিলধারাতেই কিন্তু খাবারের হোটেলও আছে। আগে আমরা ভিতরে ঘুরে আসি, তারপর ঘুরে এসে খাওয়া দাওয়া হবে। কারণ এই কপিলধারাতেই কিন্তু আছে দুধধারা, আর দুধধারাতে যতটা না যেতে কষ্ট, ফিরে আসতে কিন্তু ডবল কষ্ট। কারণ অনেক উঁচু সিঁড়ি দিয়ে, অনেক সমতল ভূমি তো একদমই নেই, সেখান থেকে ফিরে আসতে কিন্তু খুবই কষ্ট। তাই খেয়ে কিন্তু একদমই যাওয়া উচিত নয়। আর আমার মাম্মা, আমার দিদা কিন্তু গাড়িতেই আছে, কারণ ওদেরকে নিয়ে এত যাওয়া সম্ভব নয়। কপিলধারা জায়গাটা কিন্তু খুবই সুন্দর। এখানে সামনে কিন্তু একটা ভিউ পয়েন্টও আছে, আমরা আর ওইদিকে যাইনি। এই যে কপিলধারার সামনে রাস্তা দিয়ে ঢুকছি, ঢুকেই কিন্তু দেখতে পাবেন কপিলমুনির আশ্রম। চারিদিকে শুধু ঝর্ণা আর সবুজে সবুজ। এই স্থানেই কিন্তু কপিলমুনি 12 বছর ধরে তপস্যা করেছিলেন। সামনেই আছে কপিলমুনির মূর্তি, দেখে মনে হচ্ছে যেন জীবন্ত বসে আছে। সামনে দিয়ে দেখবেন যখন, বুঝতে পারবেন যেন আপনার দিকে তাকিয়ে আছে। 12টা বছর কপিলমুনি এখানে কাটিয়েছিল এই জঙ্গলের মধ্যে। তখন শুধুই ছিল জঙ্গল। এখানে ভিতরেও কিছু দোকান আছে, ঠান্ডা জিনিসের বেশি, শরবত, ডাব এইসব। কারণ এখান থেকে ফিরে আসলে ভীষণ কষ্ট হয় আসার পথে। আর একটু এলেই সামনে এখানে একটা ভিউ পয়েন্ট দেখা যাচ্ছে। এখানে একটা ওয়াটারফল আছে, বেশ স্রোত, কিন্তু জলের আওয়াজ হচ্ছে, এত সুন্দর লাগছে দেখতে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এইটা যেহেতু কপিলধারাতে আছে, তাই এটার নামই কিন্তু কপিলধারা ওয়াটারফল।
এবার এখান থেকে হেঁটে নিচে যেতে হবে। নিচেই কিন্তু রয়েছে দুধধারা। এই দুধধারায় যেতে কিন্তু যতটা সহজ লাগছে, আসার সময় কিন্তু প্রচুর কষ্ট। আমি দেখাচ্ছি, এখান থেকে সোজা দেখতে পাচ্ছেন, এই সোজা নেমে যেতে হবে। এরপরও কিন্তু আবারও সিঁড়ি আছে, সেই সিঁড়ি থেকে নেমে আবারও কিন্তু উঁচু নিচু দিয়ে এই পাহাড় আছে, অনেক পাথর আছে, সেখান থেকেও আরও কিছু মিটার হাঁটতে হবে। তাই বলবো যে যারা বয়স্ক আছেন বা বাচ্চা নিয়ে এখানে না আসাই ভালো, এটাই রেকমেন্ড করব। কারণ নামার সময় কিছু মনে হবে না, কিন্তু ওঠার সময় ভীষণই কষ্ট হবে। তাই সামনেও প্রচুর দোকান আছে ঠান্ডা জিনিসের, এই কারণেই। তবে এই জায়গার মাহাত্ম্য কিন্তু আলাদাই। এই জায়গার উৎসস্থল থেকে নর্মদা যাত্রাপথে তৃতীয় ঝর্ণা তৈরি হয়েছে এই দুধধারায়। খালি একবার রাস্তাটা দেখুন, এখান থেকে আশা করি ভালোই বুঝতে পারছেন এই রকম ঠিক রাস্তা। এটা আসার সময় ভাবতে পারছেন কী হারে কষ্ট হতে পারে। এখানেই রয়েছে কিন্তু দুর্বাসা মুনির তপস্যাস্থল আর আশ্রম। সেই দুর্বাসা মুনি, যার ছিল প্রচণ্ড রাগ, যার অভিশাপের বহু গল্প শোনা গেছে পৌরাণিক উপাখ্যানে। এই গুহার ভেতরে ঢুকতে হবে, কিন্তু মাথা নিচু করে সোজাভাবে দাঁড়ানো যাবে না। ভিতরেই আছে কামধেনু মাতা, সামনেই আছে দুর্বাসা মুনির মূর্তি। এখানের কুণ্ডের পবিত্র জল আমাদের দিয়েছিল অতি পবিত্র অমৃত জল। এই জায়গাটাতে বসেই দুর্বাসা মুনি তপস্যা করেছিল। ভাবতেই পারছি না যে এখন কোথায় দাঁড়িয়ে আছি। পাশেই আছে দুধধারা ওয়াটারফল। এখানে কিন্তু স্নান করা এখনো পর্যন্ত অ্যালাউ করেনি। তো এরপর উপরে উঠে একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম, খাওয়া দাওয়া করে একেবারে চলে এলাম জালেশ্বর মন্দির। এখানেই আছে জাগ্রত শিবলিঙ্গ। নর্মদা সোন নদীর পরই এখানেই রয়েছে জহিলা নদীর উদ্গমস্থল। জহিলা নদী থেকে যে শিবলিঙ্গ উঠেছে তারই নাম জালেশ্বর মহাদেব। মনে অপার ভক্তি ও পুণ্যলাভের আশা নিয়ে আমরাও লাইনে দাঁড়িয়ে আছি পুজো দেওয়ার জন্য। আবার মন্দিরের সামনেই রয়েছে শনিদেব কালভৈরবের মন্দির। এই মন্দিরের নিচেই রয়েছে জহিলা নদীর উদ্গমস্থল। মন্দিরের পাশেই রয়েছে জহিলা কুণ্ড, সেখান থেকে জল নিয়ে অনেকেই বাবার মাথায় জল ঢালছে। নর্মদা পুরাণ, বাল্মীকি রামায়ণে জালেশ্বর মহাদেবের উল্লেখ আছে। পুরাণ অনুযায়ী এখানে পিতৃতর্পণের ফল লাভ গয়ার থেকেও বেশি। সাধুবাক্যে জালেশ্বর মহাদেবকে দর্শন মাত্রই পুণ্যলাভের প্রাপ্তি ঘটে। জালেশ্বর মহাদেবের ঠিক পাশেই রয়েছে সিদ্ধিদাত্রী মায়ের মন্দির। চাইলে আপনারা এখানেও দর্শন করে নিতে পারেন। দৈত্যরাজ বলির পুত্র বানাসুরকে ভগবান শিব যখন অঙ্গার করেন, তার শরীরের একটি খণ্ড এখানে এসে পড়ে। সেই স্থানটি জালেশ্বর তীর্থরূপে ত্রিলক বিখ্যাত হয়েছে। জালেশ্বর মহাদেবের ঠিক পাশেই রয়েছে অন্নপূর্ণা মায়ের মন্দির, যদিও এটা এখন বন্ধ ছিল। এখান থেকে হাফ কিলোমিটার দূর হচ্ছে অমরেশ্বর মন্দির। চলে এলাম অমরেশ্বর মন্দিরে। এই মন্দিরটি ঠিক ছত্তিশগড় আর মধ্যপ্রদেশের মাঝামাঝি পড়ে। এই মন্দিরে রয়েছে 11 ফুটের একটি শিবলিঙ্গ, যার ওজন 51 টন। আমরা পুজো দেওয়ার জন্য এখানে দুধ, বেলপাতা আর ফুল নিয়ে নিয়েছি সবাই। মন্দিরে ঢোকার মুখেই সামনে আছে এখানে বিশাল বড় নন্দী মহারাজ। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে এক হচ্ছে এই জ্যোতির্লিঙ্গ। পুরো মন্দির জুড়ে বসানো আছে শিবলিঙ্গ। প্রত্যেকটা শিবলিঙ্গের এক একটা করে নাম দেয়া আছে উপরে। এই মন্দিরটি অমরকণ্টক থেকে মাত্র 11 থেকে 12 কিলোমিটার দূর। অসাধারণ সুন্দর এই মন্দিরটির কাজ এখনো চলছে। 2009 সাল থেকে এই মন্দির নির্মাণের কাজ চলছে, এখনো শেষ হয়নি। তবে মন্দির কমপ্লিট হয়ে যাওয়ার পর বোঝাই যাচ্ছে কি অপূর্বই না দেখতে লাগবে। বাবার মাথায় জল ঢালার জন্য এরকম সিঁড়ি করা আছে, উপরে গিয়ে জল ঢালতে হবে। বাবার মাথায় জল ঢেলে বাবার পা থেকে বেলপাতা আর ধুতুরা ফুল নিয়ে এসেছিলাম। সত্যি জীবনের সেরা তীর্থযাত্রা আমার এই অমরকণ্টক ভ্রমণ। এত ভালো লাগছে কি বলবো। এরপর আমরা চলে এসেছিলাম জৈন মন্দির, যেটা নর্মদা মন্দিরের খুবই কাছাকাছি অবস্থিত। বাইরে একটু আমরা সবাই মিলে আখের রস খেয়ে নিলাম। জৈন মন্দির অমরকণ্টকের লেটেস্ট আকর্ষণ। সর্বদয় দিগম্বর তীর্থ জৈনরা অত্যন্ত পবিত্র মনে করেন সেই সর্বময় জৈন মন্দির। এই মন্দিরের কাজ 17 বছর ধরে চলছে, এখনো পুরোপুরি ফিনিশ হয়নি। মন্দিরের বাইরে তৈরি হয়ে গিয়েছে, তবে ভিতরের চূড়ায় কিছু কাজ বাকি আছে।
151 ফুট উঁচু এই মন্দির, অনেকটা এরিয়া নিয়ে এই মন্দির, খুবই শান্ত পরিবেশ, অনেকেই এখানে বসে আছে। মন্দিরের সামনের চূড়াটায় শুধু মৌমাছির চাকগুলো দেখুন কত পরিমাণে হয়েছে। আজকে সাইট সিনের পর্ব এখানেই শেষ করব। অসম্ভব এক অভিজ্ঞতা হলো। পরের ভিডিওতে দেখাবো পাতালেশ্বর মন্দির, নর্মদা স্নানঘাট, নর্মদান মন্দিরের হোমযজ্ঞ পর্ব। অমরকণ্টকের সাইট সিনের পর্বটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর আমরা চলে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে, অবশ্যই ভেজ, এখানে ননভেজ কিছু নেই। তবে এখানে ননভেজের মধ্যে এরা পেঁয়াজটা খায় সব কিছুতেই। তো এখানে ফুচকা নিয়েছিলাম আর নেওয়া হয়েছিল চাউমিন, যেটা ভেজই ছিল। খাওয়া দাওয়া শেষ করে কিছু কেনাকাটা করেছিলাম অমরকণ্টক থেকে। আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দেবেন। দেখা হবে তাহলে পরের ভিডিওতে। ধন্যবাদ।